মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় হংকংয়ের একটা বাজারে একজন লোক বলছিল কং নামের একটা ফ্যাক্টরিতে 250 জন নতুন শ্রমিক নেওয়া হবে। তাই যারা এই চাকরি করতে ইচ্ছুক তারা যেন সবাই এখানে এসে টাকা দিয়ে তাদের নাম লিখিয়ে যায়। সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম চুন। আসলে শুধু চুন নয়, সাথে অনেক কিছু আছে, কিন্তু সেগুলো যদি বলতে যাই তাহলে আমার দাঁত ভেঙে যাবে। হংকং শহরে সেই প্রথম এসেছে, তাই চুন টাকা দিয়ে তার নাম লিখিয়ে যায় চাকরির জন্য। সেই লোকটা বলে কাল যেন তারা তাদের দেওয়ার ঠিকানা মতো কং কোম্পানির কাছে পৌঁছে যায়। পরের দিন যখন তারা সবাই ঠিকানা মতো সেই জায়গায় যায়, সেখানে গিয়ে তারা দেখতে পায় কং নামের কোনো কোম্পানি সেখানে নেই। তাদের সকলকে বোকা বানানো হয়েছে। কেউ এতগুলো মানুষকে ঠকিয়ে তাদের সকলের পয়সা নিয়ে চলে গেছে। এদিকে আমরা দেখি হংকং শহরে একজন ডন একটা জায়গায় এসেছে প্রতিদ্বন্দ্বী দলের সাথে মিটিং এর জন্য। তার নাম বাক। কিন্তু সেখানে এসে যখন তার শরীর খারাপ হয় তখন সে ওষুধ চায়, কিন্তু সে জানতে পারে তারা তার ওষুধ নিয়ে আসতে ভুলে গেছে। আসলে সে অনেক অসুস্থ, আর সময় মতো ওষুধ না পেলে তার অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তখনই তার প্রতিদ্বন্দ্বী ডনও সেখানে চলে আসে। তাই সে নিজের অসুখটাকে কোনোভাবে সামলিয়ে যায় তার সাথে কথা বলতে। তার নাম হলো টাইগার। টাইগার বলে, তোমার একজন বিজনেস পার্টনার আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সে যেহেতু এখন মারা গেছে তাই সে আমার ধার পরিশোধ করতে পারেনি। তাই আমি চাই তুমি তোমার বিজনেসের অর্ধেক অংশ আমাকে দিয়ে দাও, কারণ যেহেতু সে তোমার পার্টনার ছিল তাই তার ঋণের বোঝা তুমি ছাড়া আর কে নিবে। কিন্তু বাঘ তার কথায় রাজি হয় না। তাই তাদের দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। সিন পরিবর্তন হয় আর আমরা দেখি এদিকে চুন একটা বাজারে বসে আছে। সে হংকং এ এসেছিল একটা কাজের জন্য, কিন্তু এখানে আসতেই প্রতারকের চক্রে পড়ে সে নিঃস্ব হয়ে গেছে। তখন একজন ফুল বিক্রেতা তার কাছে আসে তার কাছে ফুল বিক্রি করার জন্য, কিন্তু সে মানা করে দেয়। তখন সেই ফুল বিক্রেতা মহিলাটা তাকে বলে, তুমি কি হংকং শহরে এইবার প্রথম এসেছো? তখন সে বলে হ্যাঁ। সেই মহিলাটা তাকে জানায় এখানে একটু চুরি চিন্তাই বেশি হয়, তাই সাবধানে থেকো। তখনই চুন দেখে তার পায়ের নিচে থাকা সুটকেসটা থেকে অলরেডি চুরি হয়ে গেছে। তো এখন তার কাছে শুধুমাত্র কয়েকটা পয়সা ছাড়া আর কিছুই ছিল না। তাই চুন সেই ফুল বিক্রেতা মহিলাটাকে ডেকে তার কাছ থেকে একটা ফুল কিনে নেয়। ঠিক তখনই চুন যে জায়গায় বসেছিল সেই জায়গাটায় একটা গাড়ি এসে ক্র্যাশ হয়। এটা ছিল বস বাকের গাড়ি। তো চুন যখন যায় বস বাককে গাড়ি থেকে বের হতে সাহায্য করতে, তখনই টাইগারের দুইজন লোক বন্দুক নিয়ে সেখানে চলে আসে আর গোলাগুলি শুরু করে। তো যখন তারা বস বাককে প্রায় ধরেই ফেলবে তখন চুন তাদের সাথে লড়াই করে তাদের হাত থেকে গানগুলো ফেলে দেয়। কিন্তু ততক্ষণে টাইগারের দলের অন্য লোকেরাও সেখানে চলে এসেছিল আর আবার গোলাগুলি শুরু হয়ে যায়। তখন বস বাকের ম্যানেজার চুনকে বলে সে যদি তার বসকে এখান থেকে বের হতে সাহায্য করে তাহলে সে তাকে 10,000 টাকা দিবে। তো এটা শুনে চুন বস বাককে তার কাঁধে উঠিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর টাইগারের লোকদের হাত থেকে বেঁচে যায়। কিন্তু এখানে চুন বসবাককে তার কাঁধে যেভাবে উঠিয়েছিল তার ফলে বসবাকের পেটে আরো বেশি চাপ পড়ে, আর যেহেতু তার পেটের সমস্যা ছিল তাই তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তখন বসবাক চুনকে ধরে বলতে যাচ্ছিল যে হতচ্ছাড়া, তোর কারণে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে, এই সব কিছুর জন্য তুই দায়ী। তখনই সে সেখানে মারা যায়। কিন্তু এদিকে বস বাকের লোকেরা ভেবেছে বস মরার আগে যেহেতু বলে গেছে এই সব কিছুর জন্য তুই দায়ী, তার মানে বস চুনকে নতুন লিডার বানিয়ে গেছেন। তো এটা যেহেতু তাদের বসের মৃত্যুর আগের শেষ ইচ্ছা ছিল তাই তারা সকলেই চুনকে নতুন লিডার হিসেবে মেনে নেয়। তারা চুনকে তাদের গ্যাংয়ের নতুন লিডার বানায়। ম্যানেজার চুনকে বলে, আমাদের গ্যাংয়ের লিডার হওয়ার জন্য কত মারপিট খুন খারাপি হয়, কিন্তু তোমার ভাগ্য অনেক ভালো, বস মৃত্যুর আগে তোমাকে সেই দায়িত্ব দিয়ে গেছেন, তাই তোমার আজ থেকে কোনো চিন্তা নেই। কিন্তু চুন বলে গ্যাংস্টাররা তো সারাদিন মারপিট করে আর তার এসব বিন্দুমাত্র ভাল লাগে না। তখন ম্যানেজার বলে, তোমার এত বেশি চিন্তা করার দরকার নেই, আমি সবকিছু সামলে নেব। এদিকে আমরা দেখি রিটস রেস্টুরেন্ট, মানে এই রেস্টুরেন্টটা হলো তাদের গ্যাংয়ের নিজস্ব রেস্টুরেন্ট। সেখানে গ্যাংয়ের সব লোকেরা বলা বলি করছিল বসের মৃত্যুর পর পেই হবে তাদের গ্যাংয়ের নতুন লিডার। এটাই তারা আশা করেছিল, কিন্তু বস একটা গাধাকে সেই দায়িত্ব দিয়ে গেছে আর তারা এতে মোটেও খুশি না। এদিকে চুন যখন সে রেস্টুরেন্টের সামনে পৌঁছায় তখন সেখানে আবার তার দেখা হয় সেই ফুল বিক্রেতা মহিলাটার সাথে। তাই সে সেখান থেকে আবার তার কাছ থেকে একটা গোলাপ কিনে নেয়। চুন আর ম্যানেজার যখন ভিতরে যায় তখন চুন বলে সে এসব পারবে না, কেউই তাকে বস হিসেবে দেখতে চায় না। তখন ম্যানেজার বলে, হ্যাঁ তো সমস্যা কিসের, ওই যে পিছনের দরজা দিয়ে এখান থেকে বের হয়ে চলে যাও, আমরা তো আর তোমাকে জোর করে বস বানাতে পারবো না। তবে একটা কথা মনে রেখো, যখন টাইগার জানতে পারবে যে তুমি আমাদেরকে সাহায্য করেছো তখন সে তোমাকে কতটা টুকরো করবে সেটা আমি নিজেও জানি না। তখন চুন বলে, তার মানে হলো আমি বস হলেও মরবো না হলেও মরবো। তখন ম্যানেজার বলে, আরে এত কিছু চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেবো, তুমি শুধু নিচে গিয়ে এই কাগজে লেখা স্পিচটা পরে সকলকে শুনিয়ে দাও। কিন্তু চুন যখন নিচে যায় আর কাগজে লেখা স্পিচটা পড়তে যায় তখন সবাই বলে, আরে এ আবার কেমন বস, দেখে দেখে স্পিচ দিতে হয় নাকি। তখন চুন কাগজটা নিচে রেখে দেয় আর বলে, দেখো আমি আগে কোনো গ্যাংয়ের বস ছিলাম না, তাই নিয়ম কারণ কিছু জানি না, তাই আমি চাই আজ থেকে তোমরা সবাই খুন খারাপি বা মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে দাও। তো এটা শুনে যখন গ্যাংয়ের লোকেরা খেপে যাবে তখন ম্যানেজার বলে, আমাদের নতুন বস মজা করতে খুবই পছন্দ করে, সে এটা বলে কথাটা উড়িয়ে দেয়। কিন্তু তারা মানতে রাজি না, নতুন বসকে আমরা এভাবে কিভাবে মেনে নিই, বসকে বলো আমাদের মধ্যে কাউকে পাঞ্জা লড়িয়ে হারিয়ে দিতে।
তাহলে তাকে আমরা বস হিসেবে মেনে নেব। তো যখন পাঞ্জা লড়াই শুরু হয় আর চুন যখন প্রায় হেরেই যাবে, তখন ম্যানেজার চুনের বিপক্ষের লোকটার হাতে জ্বলন্ত সিগারেট লাগিয়ে দেয় আর চুন জিতে যায়। তবে গ্যাংয়ের লোকেরা এতেও খুশি না। তারা চায় বসকে এবার সরাসরি হাতে হাতে লড়াই করে প্রমাণ করতে হবে সে আমাদের থেকে সেরা, তাহলে আমরা তাকে বস হিসেবে মেনে নিব। তো এবার চুনের বিরুদ্ধে দুজনকে পাঠানো হয় সরাসরি হাতে হাতে লড়াই করার জন্য। তো যখন লড়াই শুরু হয় তখন আমরা দেখি চুন তাদের সাথে অনেক ভালো লড়াই করছিল, আর সে তাদের সকলকে চমকে দিয়ে যে দুজন তার সাথে লড়াই করতে এসেছিল তাদেরকে হারিয়ে দেয়। আসলে চুন মুভি শুরুতেই বলেছিল সে কিছুটা কাংফু জানে, তাই এবার সবাই চুনকে তাদের গ্যাংয়ের লিডার হিসেবে মেনে নেয়। কিন্তু আমরা এসবের মধ্যে দেখি ফেই, যে কিনা আগে এই গ্যাংয়ের ডান হাত হিসেবে কাজ করত, সে এসবে খুশি না। এদিকে আমরা সেই ফুল বিক্রেতা মহিলাটার একটা চিঠি পড়া থেকে জানতে পারি সে ছোটবেলায় তার মেয়েকে পাঠিয়ে দিয়েছিল বিদেশে পড়ালেখার জন্য। সে তার মেয়েকে চিঠির মাধ্যমে সবসময় জানায় সে এখানে অনেক ভালোই আছে, সে এখানে অনেক নামি দামি একটা হোটেলের মধ্যে থাকে, আর সে তার একজন সঙ্গীও পেয়ে গেছে, মানে তার আসল স্বামী অনেক আগেই মারা গিয়েছিল আর এখন আরেকজনের সাথে সম্পর্ক। মানে এসবের মাধ্যমে সে তার মেয়েকে বোঝাতে চেয়েছিল সে এখানে তার নতুন সঙ্গীকে পেয়ে অনেক ভালোই আছে, তাই তার মেয়ে যেন টাকা পয়সা আর তাদের জন্য একদমই চিন্তা না করে। আমরা এখন থেকে ফুল বিক্রেতাকে মিস রোজ বলে রাখবো। এদিকে ম্যানেজার চুনকে বলছিল এই রেস্টুরেন্টটি হলো তাদের একমাত্র আয়ের উৎস, কিন্তু বর্তমানে এখান থেকে তেমন বিশেষ কোনো আয় হচ্ছে না, তাই তাদেরকে নতুন কোনো বিজনেসের চিন্তা করতে হবে। তখন চুন তাকে জানায় সে কোনো অবৈধ ব্যবসা যেমন ক্যাসিনো বা ড্রাগস এমন কোনো ব্যবসা করতে চায় না। তখন ম্যানেজার তাকে জানায় সে যেরকম চায় তারা সেরকম বিজনেসই করবে, শুধুমাত্র তাদের প্রফিট হওয়া চাই। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম হলো মিং। আসলে মিং এর বাবা এই গ্যাং থেকে অনেক টাকা নিয়েছিল, কিন্তু তার বাবা কিছুদিন আগেই মারা গেছে, তাই তাকে এখন এই টাকার সুদ দিতে হবে। সে জানে সে একজন অনেক ভালো ডান্সার, তাই তারা যদি চায় তাহলে সে এখানে বিনা টাকায় কাজ করে তার ঋণ পরিশোধ করতে পারে। তো এখানে তার প্রস্তাবটা চুন আর ম্যানেজারের কাছে অনেক ভালো লাগে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এখানে একটা রেস্টুরেন্টের পাশাপাশি বার ডান্সের সিস্টেম খুলবে, আর তারা তাদের কথা মতো কাজও শুরু করে দেয়। তারা রেস্টুরেন্টের পুরাতন ডিজাইন ভেঙে নতুন করে ডিজাইন করতে শুরু করে, আর মিংও তার দলবল নিয়ে ডান্স প্র্যাকটিস শুরু করে। তো এসব নতুন ডেকোরেটিং এর মধ্যেও মিস রোজ নিয়মিত এসে চুনকে ফুল দিয়ে যেত। এখানে চুন একটা জিনিস লক্ষ্য করে, সে যখনই মিস রোজ থেকে ফুল কিনে তখনই সে বিভিন্ন বিপদ থেকে বেঁচে যায় আর তার দিন অনেক ভালো যায়। আর এরকম ভাবেই কিছুদিনের মধ্যেই তাদের কাজ শেষ হয়ে যায়। যেদিন রাত্রেবেলা তাদের রেস্টুরেন্টের প্রথম ওপেনিং হয় সেদিনই টাইগার তার দলবল নিয়ে সেখানে চলে আসে চুনের নতুন হোটেলের জন্য তাকে অভিনন্দন জানাতে। সেখানে এসে টাইগার চুনকে জানায় সে এই গ্যাংয়ের একজন লোকের কাছে অনেক টাকা পেত, কিন্তু সে মারা যাওয়ার কারণে তার ঋণের পরিশোধ হয়নি, আর এই জন্য এই গ্যাংয়ের তার সাথে অনেক বড় দ্বন্দ্ব হয়েছিল, যে কারণে এই গ্যাংয়ের আগের বস মারা গিয়েছে। কিন্তু সে এইসব ভুলে গিয়ে নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়। সে চায় চুন যেন এই রেস্টুরেন্টের 50% শেয়ার তাকে দিয়ে দেয়, তাহলে সে সবকিছু ভুলে গিয়ে চুনের কাছে তার সাথে থাকবে। কিন্তু চুন এই শর্তে রাজি হয় না। সে জানায় আমি এই গ্যাংয়ের বস হওয়ার আগে কারা আপনার কাছ থেকে কত ঋণ নিয়েছে সেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা শুনে টাইগার যখন রেগে গিয়ে চুনকে কিছু একটা বলতে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে তাদের সকলের আইডি চেক করতে শুরু করে, কিন্তু যখন একজন পুলিশ যায় টাইগারের আইডি চেক করতে তখন তাদের লিডার ইন্সপেক্টর হো তাকে থামিয়ে দেয় আর বলে অন্যদের আইডি চেক করো, ওনার আইডি চেক করতে হবে না। তখন ম্যানেজার এসে ইন্সপেক্টর হোকে বলে আজ আমাদের রেস্টুরেন্টের ওপেনিং, তাই আজকে এসবের কোনো দরকার আছে কি, অন্যদিন করলে হয় না? তখন ইন্সপেক্টর হো তাকে বলে এই রেস্টুরেন্টের মালিক কি তুমি? সে বলেন না। ইন্সপেক্টর হো বলে তাহলে যে মালিক তাকে নিয়ে এসো। তখন চুন তার কাছে আসে। চুনকে দেখে ইন্সপেক্টর হো বলে আরে তুমি তো অনেক হ্যান্ডসাম, উপরে চলো, তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। তখন তারা উপরে চলে যায়। এখানে ইন্সপেক্টর হো চুনকে বলে তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব সাদাসিধে একজন মানুষ, কিন্তু নিচে তোমার আশেপাশে যারা আছে তারা একদমই সেরকম নয়, তাই আমি চাই তুমি দেশের স্বার্থের জন্য আমাকে এখানকার টাইম টু টাইম খবর পৌঁছে দাও। এই হলো আমার কার্ড, আর যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমাকে জানাবে। এই বলে সে এখান থেকে চলে যায়। ইন্সপেক্টর হু এখান থেকে যেতেই ম্যানেজার চুনকে এসে জিজ্ঞেস করে সে তোমাকে কি বলেছে। চুন বলে তেমন কিছু না। তখন ম্যানেজার বলে সে নিশ্চয়ই তোমাকে এটাই বলেছে যে তুমি যেন এখানকার খবর টাইম টু টাইম তাকে পৌঁছে দাও, তাই তো? চুন বলে তুমি কি করে জানলে? তখন তার ড্রাইভারটা বলে শুধু আমরা কেন, নিচে যারা বসে আছে তারা সকলেই এই খবর জানে। তখন চুন বুঝে যায় এই ইন্সপেক্টর তার কোনো কাজে আসবে না, তাই সে কার্ডটা ফেলে দেয়। ইন্সপেক্টর হু এখান থেকে বের হয়ে যেতেই তারা তাদের শো শুরু করে। শো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই টাইগারও সেখান থেকে চলে যায়। এখন যেহেতু চুনের কাছে মিস রোসের দেওয়া ফুল আছে তাই চুনের জন্য সবকিছু ভালোই যাচ্ছিল, আর যেহেতু তাদের শো অনেক ভালো চলছিল তাই 1 থেকে 2 মাসের মধ্যেই মিংয়ের সব টাকা পরিশোধ হয়ে যায়। আর চুন যেহেতু নিয়মিত মিস রোজ থেকে ফুল নিচ্ছিল তাই সেও মাঝে মধ্যেই টাইগারের করা আক্রমণ থেকে বেঁচে যাচ্ছিল। এদিকে ফি এসেছে টাইগারের সাথে দেখা করতে। তার গ্যাংয়ের সকলেই টাইগারের সাথে হাত মেলাতে প্রস্তুত, কিন্তু চুনের কারণেই সেটা সম্ভব হচ্ছে না। তাই টাইগার তাকে বলে চুনের সাথে তার আরেকটা মিটিং ফিক্স করতে।
এদিকে আমরা দেখি যেহেতু মিং এর সব ঋণ পরিশোধ হয়ে গেছে, তাই এখন তার কাজের জন্য বাড়তি টাকা পাচ্ছিল সে। তাই সে চুনকে বিয়ের ব্যাপারে বলে, মানে এই 2 মাসের মধ্যে চুন আর মিং এর সম্পর্কটাও অনেক গভীর হয়ে গেছে। কিন্তু চুন বলে 3 বছরের আগে এসব কথা মাথায় হয় না। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, চুন আজ মিটিং এ যাওয়ার আগে সেই রোজ লেডির কাছ থেকে ফুল নিতে পারেনি, তাই আজ ফুল ছাড়াই চুন চলে সেই মিটিং এর জন্য। কিন্তু মিটিং এ ঢোকার আগে চুনের সব গার্ডকে ফি বাইরে আটকে দেয় আর বলে পেছনের দরজা দিয়ে পরে আসতে। তখন ম্যানেজার তাদেরকে বলে, আমি যখন উপর থেকে নিচে কাপ ছুঁড়ে মারবো তখন তোমরা উপরে চলে আসবে। এদিকে আমরা একটা জিনিস লক্ষ্য করি, তারা আজকে যে রেস্টুরেন্টে এসেছে সেই রেস্টুরেন্টে মিস রোজ আগে থেকে কারো কাছে ফুল বিক্রি করে সেখান থেকে চলে যায়। তো মিটিং এ বসতেই টাইগার চুনকে তার একটা স্টাইল দেখায়, তখন চুনও তাকে তার একটা স্কিল দেখিয়ে দেয়। সেটা থেকে টাইগার কিছুটা খুশি হয়। মিটিং এ বসতেই টাইগার তাদেরকে একটা কাগজ দেয় আর বলে সেটাতে সাইন করে দিতে। সেই কাগজটাতে তাদের আগের শর্তটাই লেখা আছে, মানে চুন তার রেস্টুরেন্টের অর্ধেক শেয়ার টাইগারকে দিয়ে দিবে। তখন চুন বলে, আমি এই শর্তে রাজি, যদি এই কাগজে তুমি আমার আরেকটা শর্ত বসাতে রাজি হও। তখন টাইগার বলে, কি সেই শর্ত? চুন বলে, তোমার সব রেস্টুরেন্টেও আমাদেরকে অর্ধেক শেয়ার দিতে হবে, যেরকমটা তুমি আমাদের কাছ থেকে চাইছো। তখন টাইগার বলে, তুমি কি বলছো আমি সেটা ঠিকমতো শুনতে পাইনি, তুমি দয়া করে আরেকবার বলবে? তখন চুন তাকে সেটা তার মুখের উপর আবার শুনিয়ে দেয়। তো একথা শোনার পরই চুন আর টাইগারের দলের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। চুন চাইছিল ম্যানেজারকে নিয়ে সেখান থেকে কোনোভাবে বের হয়ে যেতে, কিন্তু ফি যে কয়েকজন দল নিয়ে নিচে ঢুকেছিল তারা আগে থেকেই সারেন্ডার করে দেয়, তাই চুনও সারেন্ডার করতে বাধ্য হয়। কিন্তু এখানে টাইগার তার দলের সবাইকে বকাবকি করে আর বলে নিজেদের গান রেখে দিতে, আর চুনকে বলে ক্ষমতা থাকলে নিচে চলে আসো। টাইগার নিচে যেতেই চুন আবার ফাইট শুরু করে। এদিকে আমরা দেখি ম্যানেজার গিয়ে জানালার পাশে একটা চেয়ারে বসে পড়ে, আর অন্যরা যখন তাকে মারতে আসে তখন সে বলে, লজ্জা করে না তোমাদের, একজন বৃদ্ধ লোককে মারতে আসছো? তো ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে তারা তাকে কিছু না করে চলে যায় চুনকে আটকাতে। আর সুযোগ পেয়েই ম্যানেজার জানালা দিয়ে বাইরে কাপ ফেলতে শুরু করে যেন তারা লোকেরা ভেতরে চলে আসে, কিন্তু ফেয়ের ষড়যন্ত্রের কারণে তাদের লোকেরা আগেভাগেই টাইগারদের লোকের কাছে ধরা পড়ে গিয়েছিল, তাই তারা ভেতরে আসতে পারছিল না। এদিকে চুন একাই টাইগারের 10-20 জন লোককে নাস্তানাবুদ করে দিচ্ছিল। তারা শত চেষ্টা করার পরও চুনকে ধরতে পারছিল না, আর এসব দেখে টাইগার অনেক মজা পাচ্ছিল। আসলে টাইগারের কাছে চুনের এসব বাদরামও ভালোই লাগে। এদিকে চুন তাদের সকলের সাথে ফাইট করতে করতে নিচের তলায় চলে আসে। নিচে এসে চুন ফ্লোরে একটা ফুল খুঁজে পায়, যে ফুলটা মিস রোজ কিছুক্ষণ আগে একজনের কাছে বিক্রি করে গিয়েছিল। ঠিক তখনই একজন একটা ঘুরন্ত পাখা চুনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু টাইগার এসে তাকে বাঁচায়। টাইগার চুনকে ধরে চুনের গ্যাংয়ের লোকদেরকে বলে, তোমরা হয়তো আমাকে অর্ধেক শেয়ার দিবে, না হলে তোমাদের বসকে আর কোনোদিন পাবে না। সেটা বলে সে যখন সেখান থেকে চুনকে নিয়ে চলে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে সেখানে চুনকে জিজ্ঞেস করে, আমি শুনলাম এখানে নাকি অনেক মারামারি হচ্ছে। তখন চুন বলে, কই না তো, তেমন কিছু তো হয়নি। তবে এখানে পুলিশ চলে আসার কারণে টাইগারকে আবারও খালি হাতে ফিরতে হয়, মানে ফুল পাওয়ার সাথে সাথেই চুনের ভাগ্য আবারও দৌড়াতে শুরু করেছে। টাইগার চলে যাওয়ার পর ইন্সপেক্টর হু চুনকে আবার জিজ্ঞেস করে, কিন্তু সে বলে এখানে কিছুই হয়নি, আর এটা বলে সে এখান থেকে চলে যায়। তখন অন্যান্য পুলিশরা ইন্সপেক্টর হুকে বলে, স্যার আপনি কি ওদেরকে দেখে বুঝতে পারছেন না এখানে অবশ্যই মারামারি হয়েছে? ইন্সপেক্টর হু বলে, আরে গাধার দল, আমি জানি এখানে মারামারি হয়েছে, কিন্তু কোনো প্রমাণ না থাকলে আমরা কিছুই করতে পারবো না। চুন রেস্টুরেন্টে ফিরে আসে। রেস্টুরেন্টে ফিরে আসতেই মিং তাকে জানায় সে আমেরিকা চলে যাচ্ছে। চুন বলে, হ্যাঁ যাও, সমস্যা নেই, 1 সপ্তাহ পরে আবার চলে এসো। কিন্তু মিং বলে সে কখনো ফিরে আসবে না, সে আমেরিকা যাচ্ছে বিয়ে করার জন্য। তখন চুন বলে, আরে আমি তো তোমাকে বললাম যে 3 বছরের মধ্যে আমি বিয়ে করতে পারবো না, দাঁড়াও, তুমি কাকে বিয়ে করার জন্য আমেরিকা যাচ্ছ? মিং বলে, নিচে যে দাঁড়িয়ে আছে তার মা বাবা দুজনেই আমেরিকা থাকে, সে আমাকে বিয়ের পর আমেরিকাতেই রাখবে। তখন চুন দ্রুত যায় মিংকে আটকাতে, কিন্তু আটকাতে গিয়ে সে আরো উল্টো বেশি গোলমাল করে ফেলে। তখন সে ম্যানেজারের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু ম্যানেজার বলে, আমি এসবের মধ্যে একদমই থাকতে চাই না। তখন মিং বলে, আমি কেন এখানে থাকবো, আমাকে এখানে থাকার একটা কারণ দেখাও। চুন তখন ম্যানেজারকে বলে, মিং এর এখানে থাকার একটা কারণ বলুন। মিংকে তখন ম্যানেজার বলে, কি আবার, কারণ ও হলো আমাদের টাকার গাছ, এটাই তো একমাত্র কারণ। এটা শুনে মিং আরো বেশি খেপে যায়। চুন বলে, মিং যদি চায় তাহলে সে মিংকে তার সব টাকা ফিরিয়ে দেবে, কিন্তু মিং বলে সে টাকা না, অন্য কিছু চায়। তখন চুন ম্যানেজারকে বলে, আরে ম্যানেজার সাহেব বলুন তো ও কি চায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যানেজার বলে, আরে গাদার হদ্দ, ও তোর কাছ থেকে একটা কিস চাইছে। কিন্তু কি আর বলবো রে ভাই, আমি জ্যাকি চ্যানের কোনো মুভিতে জ্যাকি চ্যানকে কখনো রোমান্টিক হতে দেখি নাই, আর মনে হয় না কখনো দেখবো। এদিকে একটি চিঠির মাধ্যমে মিস রোজ জানতে পারে তার মেয়ে সেখানকার একজন ছেলেকে ভালোবাসে, তারা দুজনেই দুজনকে অনেক পছন্দ করে। ছেলেটার বাবা অনেক ধনী ব্যক্তি, তারা কিছুদিনের মধ্যেই আসছে মিস রোজের সাথে দেখা করতে। এটা শুনে মিস রোজের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে আমরা দেখি চুন রেডি হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যাওয়ার জন্য, কিন্তু সে ম্যানেজারকে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত মিস রোজের দেওয়া ফুল না পাবে ততক্ষণ পর্যন্ত সে কোথাও যাবে না। অনেক খোঁজাখুঁজির পর দুজন লোক এসে তাকে জানায় মিস রোজ অসুস্থ, তাই তিনি বাড়িতেই আছেন। তাই মিংকে নিয়ে চুন চলে যায় সোজা মিস রোজের বাড়িতে।
সেখানে এসে তারা দেখতে পায় মিস রোজ তার মেয়ের একটা ছবি বুকে নিয়ে বসে আছে, কিন্তু শত কষ্টের মাঝেও সে চুনকে একটা ফুল দিয়ে বলে, এই নাও তোমার ফুল, আর তোমার দিন শুভ হোক। তো চুন যখন কিছু না বুঝে ফুলটা হাতে নিতে যাচ্ছিল তখন মিং তাকে আটকায় আর বলে, কি হয়েছে আপনার? তখন তার পাশে থাকা আরেকজন তাদেরকে সব ঘটনা খুলে বলে। তো এসব শোনার পর সকলে হা করে চুলের দিকে তাকিয়ে থাকে। মিং এসে চুনকে বলে, উনার কারণে তুমি এতদিন ধরে অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে গিয়েছো। তো আজ যখন মিস রোজ বিপদে পড়েছে তখন তুমি কি তার হাত ছেড়ে দিবে? চুন বলে, তাহলে এখন আমি কি করব? মিং বলে, তেমন কিছু না, বড় একটা হোটেল ভাড়া করে মিস রোজকে সেখানে পাঠিয়ে দাও আর মেকআপ শেকআপ করিয়ে বানিয়ে দাও বড়লোক। তখন চুন মিংকে বলে, যা করতে হয় সব করো, টাকা পয়সার জন্য চিন্তা করো না। এটা বলে সে মিস রোজ থেকে ফুল নিয়ে মিটিং এর জন্য চলে যায়। এদিকে মিং মিস রোজকে নিয়ে হোটেলে চলে এসেছে। সে হোটেলে সব কর্মচারীদেরকে বুঝিয়ে দিয়েছে তাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তারা বলবে মিস রোজ এই হোটেলে অনেক বছর ধরে আছেন, কিন্তু এখন তাদের মিস রোজের জন্য হাজবেন্ড খুঁজতে হবে, যার কথা মিস রোজ তার মেয়েকে বলেছিল। চুন বলে, এখন আবার হাজবেন্ড কোথা থেকে পাবো? তখন ম্যানেজারের দিকে তাকাতে ম্যানেজার সোজাসুজি বলে দেয়, আমি এসব ঝামেলার মধ্যে নেই। তখন সেখানকার আরেকজন বলে সে একজন অ্যাক্টরকে জানে যে এই কাজটা করতে পারবে, শুধু তাকে টাকা দিলেই হবে। চুন বলে তাকে নিয়ে আসতে। তাকে নিয়ে আসার পর আমরা দেখি এই হলো সেই ব্যক্তি যিনি মুভির শুরুতে চুনকে ঠকিয়ে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছিল। সে চুনকে দেখেই চিনতে পারে, কিন্তু চুন তাকে প্রথমে চিনতে পারে না। তখন মিং মিস রোজকে সাজিয়ে নিয়ে আসে। চুন বলে, এখন সবকিছু শেষ হয়ে গেলে আমি মিটিংয়ে যাচ্ছি। এদিকে যাওয়ার সময় চুনের মনে পড়ে যায় এই অ্যাক্টরটা হলো সেই লোকটা যে তাকে অনেকদিন আগে ঠকিয়েছিল। তখন সে বলে, আরে এসব ভুলে যাও, এসব তো অনেক আগের কথা, এখানে এই লোকটার নাম হলো টং। চুন তখন তাকে আর কিছু বলে না, কারণ সে এখন যদি কিছু বলে তাহলে তাকে আবার নতুন অ্যাক্টর খুঁজতে হবে। পরের দিন তারা সকলে মিলে যায় মিস রোজের মেয়েকে পিক আপ করার জন্য, কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় মিস্টার কোকে পিক আপ করার জন্য ইন্সপেক্টর হুও সেখানে এসেছিল। এখানে মিস্টার কো হলো সেই যার ছেলেকে মিস রোজের মেয়ে ভালোবাসে। আসলে সে এখানে এসেছে মিস রোজের মেয়ের সাথে তার ছেলের বিয়ে ঠিক করার জন্য, কিন্তু এখানে মিস্টার কোর সাথে যদি ইন্সপেক্টর হুর দেখা হয় তাহলে তাদের এই ষড়যন্ত্রটা ভেস্তে যাবে, কারণ তারা তো আর তেমন নামি দামি কেউ নয়, বরং হলো গ্যাংস্টার। তাই যেভাবেই হোক ইন্সপেক্টর হুকে এখান থেকে সরাতে হবে। তো এখানে ম্যানেজার তার বুদ্ধি কাটায়। সে প্রথমে দুইজন লোককে পাঠায় একটা ছোটখাটো চিন্তায় করার জন্য, কিন্তু ইন্সপেক্টর হু তাতে পাত্তা দেয় না। তাই সে এবার দ্বিতীয় প্ল্যান হিসেবে তার একজন লোককে পাঠায় সোজা ইন্সপেক্টর হুর নাকে একটা বসিয়ে দেওয়ার জন্য। তো এবার এই বুদ্ধিতে কাজ দেয়। ইন্সপেক্টর হু তার উপর আক্রমণকারীকে ধরার জন্য তাকে ফলো করতে শুরু করে। এদিকে আমরা দেখি মিস রোজের মেয়ে চলে এসেছে, তার নাম হলো বুই, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। তখনই আমরা দেখি সেখানে চলে এসেছে দুইজন রিপোর্টার মিস্টার কোর ইন্টারভিউ নেওয়ার জন্য। সেই খবর চুনের কাছে যায়। তখন ম্যানেজারের বুদ্ধিমতো সে তাদের দুজনকে কিডন্যাপ করিয়ে দেয়। আসলে মিস্টার কু যে এখানে এসেছে এটা যদি সারা শহরে জানাজানি হয় তাহলে শহরের সবাই জানতে চাইবে কার সাথে তিনি তার ছেলের বিয়ে দিচ্ছেন, আর সেটা হলেই তাদের সব ফন্দি ভেস্তে যাবে। এদিকে মিস রোজ অনেক বছর পর তার মেয়েকে চোখে দেখে। মিস রোজ বুইকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে চুন যখন তাদেরকে বলে আমাদের সবার এখন হোটেলে যাওয়া উচিত, এখানে অনেক ভিড় জমে গেছে, তখন মিস্টার কো জিজ্ঞেস করে ইনিকে। তখন মিং বলে চুন হলো মিস রোজের দূর সম্পর্কের ভাই, মানে বুইয়ের আঙ্কেল, আর মিং হলো তার ওয়াইফ। তারপর তারা সকলে হোটেলে চলে যায়। হোটেলে কিছুদিন থাকার পর একদিন মিস্টার কো হোটেলে এক কর্মচারীকে বলে ইন্সপেক্টর হুকে কল করার জন্য, কিন্তু এখানে সে যেহেতু চুন আর তার দলবলের প্ল্যান সম্পর্কে জানতো তাই সে ইন্সপেক্টর হুকে কল না করে চুনকে কল করে ব্যাপারটা জানায়। তারা এখানে বুদ্ধি করে মিংকে ইন্সপেক্টর হুর সেক্রেটারি সাজিয়ে কল ধরিয়ে দেয়। মিস্টার কোর সাথে মিং কল ধরে ইংরেজিতে বলতে শুরু করে, যদিও সে ইংরেজি ঠিক মতো পারে না। সে তাকে জানিয়ে দেয় মিস্টার হু আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গিয়েছে তার মা বাবার সাথে দেখা করার জন্য, আর তার আসতে কমপক্ষে 2 মাস সময় লাগবে। এটা বলে সে কল রেখে দেয়। এদিকে তার উল্টোপাল্টা ইংলিশ শুনে ড্রাইভার তার হাসি থামিয়ে রাখতে পারে না। মিস রোজ তার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে দেখে অনেক খুশি ছিল, সে তো শুধুমাত্র এটাই চেয়েছিল। এদিকে আমরা দেখি ফেই আবার টাইগারের সাথে চুনের মিটিং ফিক্স করেছে। চুন বলে এবার আবার আগের বারের মতো কোনো সমস্যা হবে না তো? তখন ম্যানেজার বলে এবার তাদের লোক একসাথে তাদের সাথেই ঢুকবে। চুন বলে তাহলে ঠিক আছে, এবার আমার ফুল নিয়ে সেখানে যাওয়া যাক। এখানে ফেই বলে এত কিছুর সময় নেই, আমাদেরকে দ্রুতই যেতে হবে, টাইগার আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু চুন বলে সে ফুল না নিয়ে কোথাও যাবে না। ততক্ষণে আবার সেখানে টাইগারের 2 জন লোক চলে আসে আর চুনকে গান পয়েন্টে নিয়ে বলে তোমাকে এখনই আমাদের সাথে যেতে হবে, বস তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তখন চুন একটু এগিয়ে গিয়ে তাদের কাছ থেকে গানটা সরিয়ে নেয় আর তার লোকদেরকে বলে এদের 2 জনকে বেঁধে রাখ। চুন বলে সে মিটিং এ অবশ্যই যাবে, কিন্তু ফুল না নিয়ে না। তাই সে এবার ফুল নেওয়ার জন্য সোজা হোটেলে চলে যায়। এদিকে আমরা দেখি হোটেলে আরো 2 জন এসেছে যারা কিনা মিস্টার কোর বিজনেস পার্টনার। তারা সেখানে এসেছে মিস্টার কোর সাথে দেখা করতে, কিন্তু তাদেরকে তো দেখা করতে দেওয়া যাবে না। তাই চুন আবার তাদের 2 জনকেও কিডন্যাপ করিয়ে নেয়। তখন ম্যানেজার চুনকে বলে আর কতজনকে কিডন্যাপ করতে হবে এসবের জন্য। ভেতরে ঢোকার পর মিস রোজ একটা ফুল নিয়ে চুনকে দেয়।
আর বলে তোমার দিন শুভ হোক। তখন মিস্টার কো জিজ্ঞেস করে এসব আবার কি? তারা বলে এটা হলো তাদের ফ্যামিলি ট্রেডিশন, যেটা তাদের প্রতিদিনই ফলো করতে হয়। এদিকে আমরা দেখি হোটেলে আবার ইন্সপেক্টর হো চলে এসেছে মিস্টার কোর সাথে দেখা করার জন্য। তখন চুন টংকে মিস্টার কো সাজিয়ে ইন্সপেক্টর হোকে সামলানোর জন্য পাঠিয়ে দেয়। যেহেতু ইন্সপেক্টর হো আগে কখনো মিস্টার কোকে দেখেনি, তাই সে অবশ্যই টংকে চিনতে পারবে না। তাই টং ইন্সপেক্টর হোকে উল্টাপাল্টা বুঝিয়ে হোটেল থেকে কোনোভাবে বের করে নিয়ে যায়। এদিকে ম্যানেজার এসব আর সহ্য করতে পারছিল না। সে বলছিল কি এক ঝামেলাতে তুমি নিজেকে জড়িয়েছ, যেটাতে না তোমার কোনো লাভ না আমাদের কোনো লাভ। তখন চুন ম্যানেজারকে বলে আমি এখন পর্যন্ত যতটুকু শিখেছি, মানে কিভাবে একজন গ্যাংস্টার হতে হয়, আপনার কাছ থেকে শিখেছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমার মতো একটা সাদাসিধা মানুষের এসব শিখতে কিরকম লাগে? আমি কি আপনাদের হাতের পুতুল নয়? তখন ম্যানেজার বলে তাহলে তুমি বলো তুমি কি করতে চাও। তখন চুন বলে আমি নিজেও জানি না আমি কি করতে চাই। এদিকে টং ইন্সপেক্টর হুকে অনেকক্ষণ ঘোরাঘুরি করিয়ে ইন্সপেক্টর হুর টাকায় শপিং করে আবার হোটেলে চলে আসে। কিন্তু যখন সে দ্বিতীয় তলায় যায় তখন দেখে সেখানে মিস রোজ আর মিস্টার কো বসেছিল। তাই সে মিং আর চুনকে বলে ইন্সপেক্টর হুকে কোনোভাবে এখান থেকে সরানোর জন্য। তখন চুন সেখান থেকে বের হয়ে আরেকজন লোককে পাঠায় ইন্সপেক্টর হুকে সামলানোর জন্য। সে এসে ইন্সপেক্টর হুকে জিজ্ঞেস করে ইন্সপেক্টর আপনি এখন কেমন আছেন? ইন্সপেক্টর হু বলে তুই আবার কে? সে বলে আমি হলাম সেই যে কিছুদিন আগে আপনাকে ঘুষি মেরে পালিয়েছিল। তখন ইন্সপেক্টর হু বলে তো আজকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস? সে বলে না, আরেকটা মারতে এসেছি। এটা বলে সে ইন্সপেক্টর হুকে আরেকটা ঘুষি মেরে পালিয়ে যায়। তখন ইন্সপেক্টর হু পিছু পিছু চলে যায়। এর কয়েকদিন পর চুন হোটেলে এসে দেখে দুজন রিপোর্টার কোনো না কোনো ভাবে ঘুষ খাইয়ে চলে এসেছে মিস্টার কোর কাছে। তাদের ফ্যামিলি ফটো নিয়ে দুইজন রিপোর্টার যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন চুন আবার তার লোকদেরকে দিয়ে সেই দুইজন রিপোর্টারকেও কিডন্যাপ করিয়ে নেয়। এই নিয়ে সে মোট 4 জন রিপোর্টার আর 2 জন বড় বিজনেসম্যানকে কিডন্যাপ করেছে। মিস রোজ থেকে ফুল নিয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মিস্টার কো তাকে জানায় তারা এই বিয়ের জন্য রাজি আর তারা সিদ্ধান্ত নিয়েছে এঙ্গেজমেন্টটা সে এখানেই সেরে নেবে। সে তাদেরকে জানায় সেই এঙ্গেজমেন্ট পার্টিতে তার জানাশোনা সকল বড় বড় লোকদেরকে নিমন্ত্রণ জানাবে, তারাও যেন তাদের জানাশোনা লোকদেরকে নিমন্ত্রণ জানায়। এটা শুনে চুন বলে হ্যাঁ কোনো সমস্যা নেই, হয়ে যাক। কিন্তু যখন সে ব্যাপারটা বুঝতে পারে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। টং, চুন ম্যানেজার আর মিং আরেকটা রুমে গিয়ে চিন্তা করতে শুরু করে এই বিপদ থেকে তারা কি করে বাঁচবে। সেখানে এসে চুন টং আর মিংকে বকাবকি করতে শুরু করে। সে মিংকে বলে সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি বলেছিলে শুধু বড় একটা হোটেল নিয়ে এনে রেখে দাও তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দেখো এসবের জন্য এখন আমাদেরকে কত বড় ঝামেলায় পড়তে হয়েছে। তাই তুমি এখন যাবে গিয়ে মিস রোজকে সব সত্যি কথা বলে দিবে। তখন মিং বলে এটা এসব বলার সঠিক সময় না, আমরা যদি এখন এসব বলে দিই তাহলে তার মেয়ের বিয়ে ভেঙে যাবে। চুন বলে আমি নিজে গিয়ে সবকিছু বলে আসছি। এটা বলে চুন যখন দরজা খুলে তখন দেখে বুই আর তার বয়ফ্রেন্ড সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সৌভাগ্যবশত তারা কিছুই শুনেনি। তারা এখানে এসেছে এতদিন ধরে মিস রোজের পাশে থাকার জন্য চুনকে ধন্যবাদ জানাতে। আর সেখান থেকে যাওয়ার সময় বুই চুনের গালে একটা চুমু দিয়ে যায় আর সেই চুমু খেয়ে চুনের সব রাগ একদম পানি হয়ে যায়। সে বলে এই বিয়ে অবশ্যই হবে, আমাদের গ্যাংয়ের যত লিডার তাদের ওয়াইফ ও তাদের গার্লফ্রেন্ড আছে তাদের সবাইকে আমরা ভিআইপি বানিয়ে পার্টিতে নিয়ে আসবো, শুধু তাদেরকে একটু ট্রেনিং দিতে হবে। আর ঠিক সেই কথা মতোই তারা কাজ শুরু করে। গ্যাংয়ের সবাইকে ভিআইপি বানিয়ে ট্রেনিং শুরু হয়। তাদের সবাইকে তাদের নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু অবস্থা বেশি ভালো দেখাচ্ছিল না। সেখানে দুজন গ্যাংস্টারের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে একজন গান বের করে। তখন সেটা দেখে চুন বলে আমি না তোমাদের সকলকে গান আনতে নিষেধ করেছিলাম, কে কে গান এনেছো হাত তোলো। তখন দেখা যায় তারা সকলেই সেখানে গান নিয়ে এসেছে। এদিকে বাইরে থেকে সেটা একজন দেখে যায় আর পুলিশ স্টেশনে সে খবরটা পাঠিয়ে দেয়, যার ফলে ইন্সপেক্টর হুও সেখানে তার দলবল নিয়ে এসে রেস্টুরেন্ট ঘেরাও করে ফেলে, কারণ সে ভেবেছিল এখানে বোধহয় মারামারির জন্য প্রস্তুতি চলছে। এদিকে দেখা যায় ফেই অনেক বড় ষড়যন্ত্র করেছে। সে টাইগারকে গিয়ে বলে টাইগার যে 2 জন লোককে পাঠিয়েছিল চুনকে নিয়ে আসার জন্য সেই 2 জনকে চুন মেরে ফেলেছে। আসলে টাইগারের সেই 2 জন লোককে চুন আরো অনেক আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু ফেই তার লোকদেরকে দিয়ে তাদেরকে আটকে রেখেছে আর বলেছে সময় মতো মেরে ফেলার জন্য। টাইগারের 2 জন লোককে চুন মেরে ফেলেছে এটা শুনে টাইগার অনেক রেগে যায়। সে বলে আমি তো চুনকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, সে এত বড় দুঃসাহস কি করে করলো। টাইগার তখনই তার লোকদেরকে পাঠায় আর বলে চুনকে যেভাবেই হোক ধরে নিয়ে আসতে। এদিকে রেস্টুরেন্টের বাইরে পুলিশ দেখে চুন আর তার দলবলের অবস্থা খুবই খারাপ। তারা বুঝতে পারছে না এখন কিভাবে এখান থেকে বের হয়ে সময় মতো পার্টিতে পৌঁছাবে। চুন বলে আমি বাইরে যাচ্ছি, আমি যেভাবেই হোক সবকিছু সামনে নেব। এটা বলে সে যায় রেস্টুরেন্টের পিছনের দরজা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হতে, কিন্তু সেখানে তার নজরে পড়ে টাইগারের 2 জন লোক, যাদেরকে পেয়েই তার লোক দিয়ে আটকে রেখেছিল। চুন তাদেরকে মুক্ত করে দেয় আর বলে সোজা টাইগারের কাছে যেতে, কিন্তু যেহেতু তাদের অনেক খিদে পেয়েছিল তাই তারা সিদ্ধান্ত নেয় খাওয়া দাওয়া করে তারপর তারা যাবে টাইগারের কাছে। একটু পরে যখন সেখানে ফেইয়ের লোকেরা আসে টাইগারের 2 জন লোককে মেরে ফেলার জন্য, তখন তারা দেখে সেখানে কেউই নেই। রেস্টুরেন্টের পেছন দিয়ে বের হয়ে যখন চুন যাবে ইন্সপেক্টর হুর সাথে দেখা করতে, তখন ওই টাইগারের লোকেরা সেখানে আসে তাকে ধরতে। তখন চুন ভাবে এরা তো টাইগারের লোক, এরা আবার আমার পেছনে পড়লো কেন। আর শুরু হয়ে যায় জ্যাকি চ্যান স্টাইলের ফাইট, যার নিয়ম হলো যা ইচ্ছে তাই করো, কিন্তু যেভাবেই হোক নিজেকে বাঁচাও। কিন্তু টাইগার চুনকে ধরার জন্য 1-2 জনকে নয় অনেকজন লোককে পাঠিয়েছিল।
ছিল। তাই শত চেষ্টা করার পরও চুন নিজেকে বাঁচাতে পারে না আর তাদের হাতে ধরা পড়ে যায়। তারা চুনকে সোজা রূপ ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে উপরে বেঁধে রাখে। কিছুক্ষণ পর সেখানে টাইগার আসে। টাইগার সেখানে এসে চুনকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করেছিলাম, সেজন্য আমার দুজনকে পাঠিয়েছিলাম তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য, শুধুমাত্র মিটিং এর জন্য, আর তুমি তাদেরকে মেরে ফেলেছো। এর একমাত্র শাস্তি হলো মৃত্যু। তখন চুন বলে, কি বলছো এসব? আমি তো তাদেরকে অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। তখন চুন বলে, আরে তুমিও তো এখানে আছে দেখছি ফি, তুমি টাইগারকে বুঝিয়ে বলো। তখন ফেই বলে, ওরা কোথা থেকে আসবে? কবর থেকে? তুমি তো আমার সামনেই ওদেরকে মেরেছো। তখন চুন বুঝে যায় এইসব হলো ফেইয়ের চক্রান্ত। চুন টাইগারকে বলে, টাইগার এসব আসলে ফেইয়ের চক্রান্ত। কিন্তু টাইগার চুনের কথা বিশ্বাস করে না আর যায় চুনকে মারার জন্য। ঠিক তখনই টাইগারের দুইজন লোক সেখানে চলে আসে আর সেখানে এসে সব সত্যি কথা টাইগারকে জানায়। সেটা শুনে টাইগার বুঝতে পারে চুন সত্যি কথা বলেছে, তাই সে চুনকে ছেড়ে দেয়। কিন্তু ফেই টাইগারকে বলে, তুমি চুনকে মারবে না ভালো কথা, কিন্তু আমাদের কাজে বাধা দিও না, এটা আমাদের গ্যাংয়ের ব্যাপার, তাই আমরাই করবো এর সমাধান। এটা বলে সে যখন চুনকে মারতে যায় তখন টাইগার তাকে আটকায় আর বলে, তোমার গ্যাংয়ের ব্যাপার ভালো কথা, কিন্তু আমি কোনো অন্যায় মেনে নেব না। তোমার যদি নিজের লিডারশিপের উপর এতই ভরসা থাকে তাহলে তোমার লোকদেরকে বলো কোনো অস্ত্রের সাহায্য ছাড়া চুনকে আটকাতে। এটা বলে টাইগার সেখানে বসে পড়ে চুনের ফাইট দেখার জন্য। আসলে টাইগার অলরেডি চুনের ফাইটের অনেক বড় ফ্যান হয়ে গেছে। ফেই তার লোকদেরকে বলে, যে চুনকে ধরে আবার কাছে নিয়ে আসতে পারবে তাকে আমি পুরো ফ্যাক্টরিটাই দিয়ে দেবো। তখন ফ্যাক্টরির সব কর্মচারীরা ঝাঁপিয়ে পড়ে চুনের উপর। সেখানে চুন সকলের সাথে ফাইট করে পারলেও একজনের সাথে পারছিল না, যাকে সকলে থার্ড ব্রাদার বলে ডাকছিল। চুন তার সাথে লড়াই করে বুঝে যায় তার সাথে হাতে হাতে লড়াই করে চুন জিততে পারবে না, তাই চুন আবার তার স্টাইলের ফাইট শুরু করে, যে ফাইটের নিয়েও বলো যা ইচ্ছে তাই করো, তবে নিজেকে বাঁচাও। আর এই স্টাইলের ফাইটে তার সাথে পাল্লা দিতে পারে এমন কেউ সেখানে ছিল না বললেই চলে। এটা যেহেতু রোপ ফ্যাক্টরি ছিল তাই রশির সাহায্য নিয়েই চুন নিজেকে বাঁচাচ্ছিল। দূর থেকে চুনের এসব বাদরামো দেখে টাইগার অনেক মজা পাচ্ছিল, কিন্তু চুন কোনোভাবেই থার্ড ব্রাদারের সাথে পেরে উঠছিল না। তাই অবশেষে চুন থার্ড ব্রাদারকেও রশির সাহায্যে আটকে ফেলে আর লড়াইটা জিতে যায়। কিন্তু এত কিছুর পরও চুন ফেইকে ক্ষমা করে দেয় আর ফেইও তার ভুল বুঝতে পারে। তারপর টাইগারের সাথে সবকিছু ঠিকঠাক করে চুন চলে যায় সোজা ইন্সপেক্টর হোর কাছে। চুন তাকে বলে তার রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশদেরকে শোনাতে, কিন্তু সে মানা করে দেয়। তখনই সেখানে ইন্সপেক্টর হোর উপরের পদের অফিসাররা চলে আসে। তারা তাকে বলে, এতদিন ধরে তুমি কি করছো? 4 জন রিপোর্টার আর 2 জন বড় বিজনেসম্যান কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু তুমি তাদেরকে এখনো খুঁজে বের করতে পারোনি, তাই আমি তোমাকে ট্রান্সফার করে সোজা বাংলাদেশে পাঠিয়ে দেবো। এখন থেকে তুমি সেখানেই কাজ করবে। তখন চুন তাদেরকে বলে, আমি জানি সেই মিসিং 6 জন কোথায় আছে। তখন তারা 2 জন চুনকে বলে ভেতরে আসতে। চুন সেখানে গিয়ে দেখে এই শহরের যত বড় ভিআইপি আর অফিসার আছে তারা সকলেই সেখানে তাদের ওয়াইফকে নিয়ে উপস্থিত আছে। আসলে এখানে তারা একটা মিটিং এর জন্য এসেছিল। চুন সেখানে এসে বড় অফিসারকেও বলে আসলে সে নিজেই সেই 6 জন লোককে কিডন্যাপ করেছে, কিন্তু তার রেস্টুরেন্টের সামনে থেকে যদি পুলিশ সরানো না হয় তাহলে সে তাদেরকে ছাড়বে না। আর সে আরো বলে তাকে একটা কল করতে দেওয়ার জন্য, তবেই সে সারেন্ডার করবে। তারা তার কথায় রাজি হয়ে যায়। চুন কল করে মিংকে জানায় রেস্টুরেন্টে থাকা সবাইকে বলতে পার্টি ক্যান্সেল হয়ে গেছে আর মিস রোজকেও ব্যাপারটা জানিয়ে দিতে। তারা আর কিছুই করতে পারবে না। মিং তার কথা মতো রেস্টুরেন্টের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয়। অফিসাররা চুনকে জিজ্ঞেস করে, তুমি কেন এই 6 জন লোককে কিডন্যাপ করেছো? চুন বলে, আমি যদি আপনাদেরকে বলিও তাহলে আপনারা বিশ্বাস করবেন না, তবুও তোমাকে বলার সুযোগ দেওয়া হলো, বিশ্বাস করা না করা আমাদের উপর। তখন চুন তাদেরকে মিস রোজের পুরো ব্যাপারটা খুলে বলতে শুরু করে। এদিকে আমরা দেখি মিং ম্যানেজারকে নিয়ে এসেছে মিস রোজকে সবকিছু বলার জন্য। সবকিছু শোনার পর মিস রোজের মাথায় আকাশ ভেঙে পড়ে। মিস রোজ সিদ্ধান্ত নেয় মিস্টার কোকে সত্যি সত্যি সবকিছু বলে দেওয়ার জন্য। সে আসে মিস্টার কোকে সবকিছু বলার জন্য, কিন্তু কিছু বলার আগেই সে কান্নায় ভেঙে পড়ছিল। মিস্টার কো তাকে বলে, কোনো সমস্যা হলে আপনি আমাকে বিনা দ্বিধায় বলতে পারেন, আমি সবকিছু সামনে নেব। বুইয়ের বয়ফ্রেন্ডও তাকে বলে, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি কোনো অবস্থাতেই বুইয়ের হাত ছাড়বো না। মিস রোজ যখন সত্যিটা বলে দিবে তখন ওই গার্ড অ্যানাউন্স করে সকল ভিআইপিরা চলে এসেছে। সব ভিআইপিরা এসে মিস রোজের সাথে এমন ভাবে ব্যবহার করছিল যেন তারা মিস রোজকে অনেকদিন ধরেই জানে। মিং যখন চুনকে জিজ্ঞেস করে তুমি এসব কিভাবে করলে, চুন বলে মিস রোজের কাহিনীটা শুনে তারা সবাই গলে জল হয়ে গেছে আর সিদ্ধান্ত নিয়েছে চুন আর তার দলবলের এই ষড়যন্ত্রে তারাও আছে তাদের পাশে। তারা কিছুতেই বুইয়ের বিয়ে ভেঙে যেতে দেবে না। এসব দেখে সেখানকার সকলেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। ম্যানেজারও অবশেষে স্বীকার করে, চুন তুমি সত্যি অনেক ভালো একটা কাজ করেছো। আর এভাবেই কোনো ঝামেলা ছাড়াই বুইয়ের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। পরের দিন মিস্টার কো তার ছেলে আর ছেলের বউকে নিয়ে আবার দেশে ফিরে যায়। তাদেরকে বিদায় দিতে সকলেই আসে সেখানে। তাদেরকে বিদায় দেওয়ার সময় চুন হঠাৎ করে তাদেরকে বলে বসে, সময় পেলে আবার এসো। যেটা শুনে সেখানে থাকা সকলের ভেতরের পানি শুকিয়ে যায়। আর এখানেই এই মজাদার মুভির সমাপ্তি ঘটে। এই মুভিটা 1989 সালে মুক্তি পেয়েছিল, যা কিনা এখন থেকে প্রায় 36 বছর আগের। সেই হিসেবে মুভিটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও।